আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 11 এর তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব 46টা প্রশ্ন এখানে আছে। সেই 46টা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তৃতীয় অধ্যায় থেকে আমরা আর কটা ভিডিও, দুটো তিনটে ভিডিও আমাদের আর লাগবে, দিলে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের আমরা মোটামুটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা শর্ট প্রশ্নের মূলত ভিডিও, ডিটেলসে সেখানে কিছু বলা নেই। আমরা আপাতত এই ভিডিওগুলো কমপ্লিট করার পর ডিটেলসে কিছু আলোচনা আমরা নিয়ে আসবো, কিন্তু তার আগে আমরা তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করে নিই। দ্বিতীয় অধ্যায়ের জন্য একটা ভিডিও আমি দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু সবই ওইখানে দেওয়া আছে। আমার মতে মনে হচ্ছে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আসার মতো দ্বিতীয় অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলো কিন্তু ওখানে দেওয়া আছে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম ভিডিও দিচ্ছি এবং 46টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রিসে যে স্বাধীন, সার্বভৌম ও স্বয়ংসম্পূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র গড়ে ওঠে সেগুলিকে কি বলা হয়? উত্তর কিন্তু পলিশ। যেমন গ্রিসে এই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র যেগুলো গড়ে উঠেছিল পলিশ বলা হয়, তেমনি ভারতে আমরা দেখব যে 16টি মহাজনের পদের উৎপত্তি হবে এবং এই 16টা মহাজন পদের মধ্যে মগধ শ্রেষ্ঠ হবে। তেমনি গ্রিকেও এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এরকম রাজ্যগুলো গড়ে উঠেছিল যেগুলোকে পলিশ বলা হয়। তারপরে ম্যাগনা গ্রিসিয়া কাকে বলে? উত্তর হচ্ছে বৃহত্তর গ্রিককে বলা হয় ম্যাগনা গ্রাসিয়া বা গ্রিসিয়া। হেলেনীয় সভ্যতা কোন সভ্যতাকে বলা হয়? উত্তর হচ্ছে গ্রিক সভ্যতাকে বলা হয় হেলেনীয় সভ্যতা। পরের প্রশ্ন, ইজিয়ান সাগরে ক্রিট দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতার উদ্ভব হয়েছিল সেটি কি? আবার শোনো, ইজিয়ান সাগরের নিকট ক্রিট দ্বীপকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তার নাম কি? ইজিয়ান সভ্যতা। পরের প্রশ্ন, গ্রিক শব্দ পলিশ কথার অর্থ কি? গ্রিক শব্দ পলিশ কথার অর্থ নগর রাষ্ট্র। পরের প্রশ্ন, প্রাচীনকালে পলিশের বিকাশ ঘটে কোথায়? পলিশের বিকাশ ঘটে কোথায়? উত্তর হচ্ছে গ্রিসে। পরের প্রশ্ন, গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিশ কি? এথেন্স এবং স্পার্টা। এথেন্স এবং স্পার্টা দুটো। মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিশে বসবাস করে। উক্তিটি কার? অ্যারিস্টটল। পরের প্রশ্ন, গ্রিক পলিশগুলোর অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? ক্ষুদ্রত্ব এবং অখণ্ডতা। ক্ষুদ্রত্ব এবং অখণ্ডতা অন্যতম বৈশিষ্ট্য পলিশগুলির। নেক্সট, গ্রিক পলিশ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মধ্যভাগে পলিশের সংখ্যা ছিল কতটা? 1500টি, অর্থাৎ 1500। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে এ পারফেক্ট কমিউনিটি বলেছেন কে? অ্যারিস্টটল। পরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল। পরের প্রশ্ন, প্লেটোর মতে আদর্শ পলিশের জনসংখ্যা কত হবে? 5000। তারপরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থের লেখককে তোমরা জানো, প্লেটো। 431 খ্রিস্টপূর্বাব্দে পেলোপনেশীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এথেন্স এবং স্পার্টা। পেলোপনেশীয় যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ, এথেন্স এবং স্পার্টার মধ্যে হয় 431 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, পলিশের মূল কেন্দ্র যে নামে পরিচিত তাকে কি বলা হয়? অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিস কি? গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় যে শাসন কেন্দ্র। গ্রিসে পাহাড়ের উপরে অবস্থিত সুদৃঢ় শাসন কেন্দ্রকে আমরা বলছি অ্যাক্রোপলিস। নেক্সট হচ্ছে, এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল? গণতান্ত্রিক। এটা কিন্তু 11 2019-এও এসেছে, 2017 সালেও এসেছে। এছাড়া প্লেটোর মধ্যে আদর্শ পলিশের জনসংখ্যা কত হবে বললাম একটু আগে, 5000। সেটাও কিন্তু 2015-তেও এসেছে, 2018-তেও এসেছে এবং 2023 সালেও এসেছে এই প্রশ্নগুলো। এখন অ্যাক্রোপলিস কি? এটাও কিন্তু 2014 সালে এসেছে। পরের প্রশ্ন, প্রাচীন এথেন্সের গণ আদালতগুলোকে কি বলা হয়? হেলাইয়া। পরের প্রশ্ন, প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ যে নামে পরিচিত তার নাম কি? এক্লেশিয়া। পরের প্রশ্ন, এথেন্সে ম্যাজিস্ট্রেটরা যে নামে পরিচিত তার নাম কি? আর্কন। তারপরের প্রশ্ন, কে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর সোলন। পরের প্রশ্ন, যেটা 2022 সালে এসেছে, প্রশ্ন হচ্ছে, আইন বিশেষজ্ঞ সোলেন ছিলেন, সোলন কোন জায়গার অধিবাসী ছিলেন? এথেন্স না স্পার্টার? উত্তর হচ্ছে এথেন্সের। পরের প্রশ্ন, 510 খ্রিস্টপূর্বাব্দে এথেন্সে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর হচ্ছে ক্লিস
থিনিস। পরের প্রশ্ন, কার শাসনকালকে এথেন্সের স্বর্ণযুগ বলা হয়? পেরিক্লিস। পৃথিবীতে আমরা স্বর্ণযুগ দেখতে পাই। ভারতের ক্ষেত্রে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, মুঘল যুগকে স্বর্ণযুগ বলা হয়, এবং ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগকে স্বর্ণযুগ বলা হয়, এবং গ্রিসে আমরা দেখব পেরিক্লিসের যুগকে স্বর্ণযুগ বলা হয়। এর বাইরে আমরা স্বর্ণযুগ সম্পর্কে খুব একটা ধারণা পাই না। এবারে প্রশ্ন, স্পার্টার শাসন পরিষদ বা সিনেট যে নামে পরিচিত তার নাম কি? শাসন পরিষদ বা সিনেট কি নামে পরিচিত? উত্তর, গেরুসিয়া। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীতে রাষ্ট্রের অসামরিক প্রশাসন পরিচালনার জন্য স্পার্টার যে পদ সৃষ্টি করা হয়েছিল তার নাম কি? নাম হচ্ছে ইফর। পরের প্রশ্ন, স্পার্টার শাসন কাঠামো ছিল কেমন? অভিজাততান্ত্রিক। স্পেনের শাসন কাঠামো ছিল অভিজাততান্ত্রিক। পরের প্রশ্ন, স্পার্টার সমিতির নাম কি ছিল? উত্তর হচ্ছে অ্যাপেলো বা অ্যাপেলা। অ্যাগোরা শব্দের অর্থ কি? অ্যাগোরা শব্দের অর্থ জনগণের মিলনস্থল। পরের প্রশ্ন, পলিশের নগর প্রাচীরের বাইরে গ্রামীণ অঞ্চলে যে দরিদ্রদের বসতি স্থান ছিল সেই বা পশুচারণ ভূমি ছিল তাকে কি বলা হতো? উত্তর, চোরা। পরের প্রশ্ন, এথেন্সের বিদেশিরা কি নামে পরিচিত? মেটিক। এথেন্সের কৃতদাসদের কি বলা হতো? থিটিস। ওই যে মেটিক, এথেন্সের বিদেশিরা কি নামে পরিচিত ছিল? মেটিক। এটা কিন্তু 2014 সালে এসেছে এবং 2019 সালেও এসেছে। পরের প্রশ্ন, কোন সমাজকে পুরুষদের ক্লাব বলা হয়? এথেনীয় সমাজকে পুরুষদের ক্লাব বলা হয়। পরের প্রশ্ন, সেটাও কিন্তু 2016 সালে এসেছে ক্লাস 11-এ। সেটা হচ্ছে, স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা, বা যারা প্রতিষ্ঠিত ছিল তাদের কি বলা হতো? স্পার্টান। পরের প্রশ্ন 2017 সালে এসেছিল 11-এ। স্পার্টার স্বাধীন নাগরিকদের কি বলা হতো? স্পার্টিয়েট। পরের প্রশ্ন 2022 সালে এসেছে, 2016 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে, স্পার্টায় ল্যাকিডোমীয় অঞ্চলের আদি অধিবাসী যারা ডোরীয় আক্রমণে যুদ্ধ করে পরাজিত হয়েছিল তারা কি নামে পরিচিত ছিল? হেলট। আবারও বলছি, স্পার্টায় ল্যাকিডোমীয় অঞ্চলের আদি অধিবাসী যারা ডোরীয় আক্রমণ প্রতিরোধ যুদ্ধ করে এবং পরাজিত হয়েছিল তারা কি নামে পরিচিত ছিল? হেলট। তারপরে প্রশ্ন 2018-তে এসেছে, 2014-তে এসেছে। প্রশ্নটা হচ্ছে, স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? হেলট। গ্রিক পলিশে যুদ্ধের দেবী কে ছিল? এথেনা। পরের প্রশ্ন, এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? জিউস। পরের প্রশ্ন, রাজা ওয়াদিপাস বা ইদিপাস নাটকটি কার লেখা? সফোক্লিস। পরের প্রশ্ন, ইলিয়াড ওডিসি লেখককে? হোমার। এবং তারপরের প্রশ্ন কিন্তু 2015-তে এসেছে, 2017 এসেছে, 17-তে এসেছে, 2019-এও এসেছে। প্রশ্নটা কি? অলিম্পিক খেলা প্রথম শুরু হয়েছিল কবে? খ্রিস্টপূর্ব 776 অব্দে। তারপরের প্রশ্ন, 338 খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধে বিভিন্ন গ্রিক নগর রাষ্ট্রগুলি জোটকে কে পরাজিত করেছিল? উত্তর, দ্বিতীয় ফিলিপ। এবং এর পরের প্রশ্ন 45 নম্বর, কোন সময়কালে ভারতের রাজন থেকে রাজা ধারণার উৎপত্তি হয়েছে? উত্তর হচ্ছে ঋগ বৈদিক যুগ, রাজা থেকে রাজন। এবং এবারে যে প্রশ্নটা বলবো সেটা 2022-এ এসেছে, 2019-এ এসেছে, 2014-তে এসেছে। প্রশ্নটা হচ্ছে, জনপদ বলতে কি বোঝায়? জনপদ আমাদের ভারতের ইতিহাস, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর পশ্চিম ভারতে যে জনপদ, কোন উপজাতি গোষ্ঠীর বসতি স্থানকে বা এলাকাকে বলা হয় জনপদ। তাহলে আজকে দিলাম এই 46টা প্রশ্ন। আমরা এই অধ্যায়, তৃতীয় অধ্যায় আর দুটো ভিডিওতে আশা করছি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। তাহলে বিষয়টা পরিষ্কার হবে এবং পরীক্ষার আগে এটা সম্পূর্ণ হবে। তোমরা খুব সুন্দর মন নিয়ে পরীক্ষা হলে যাবে এবং আশা করছি এই প্রশ্নগুলো বিভিন্ন সালে এসেছিল এবং গুরুত্বপূর্ণ বলেই আমার কাছে মনে হচ্ছে এবং সেইগুলো দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করবে। সবাইকে ধন্যবাদ।